অ্যাসপিরেন্ট, আজ আমি তোমাদের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব টিএসসি ক্লার্কশিপ দ্বিতীয় দিন অর্থাৎ 17ই নভেম্বর যে সেকেন্ড শিফটে ওভারঅল যে ফোর্থ শিফটে যে পরীক্ষা হয়েছে সেখান থেকে যে সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রশ্ন এসেছিল তারই কয়েকটি নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন রয়েছে যে এরা অব ডার্কনেস বইটি কার লেখা? বইটি লিখেছেন শশী থারুর। ইনি একজন পলিটিশিয়ানও বটে। পরের প্রশ্ন, কোন বেদে যোগ শব্দটির উল্লেখ পাওয়া যায়? উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। নেক্সট, মানব শরীরে রক্তের পিএইচের পরিমাণ কত? আমাদের অপশনে সম্ভবত ছিল 7.4, তার জন্য 7.4 অ্যান্সার হবে। যদিও যদি বাস্তবপক্ষে এটি কিন্তু এই পিএইচের রেঞ্জটা থাকে 7.35 থেকে 7.45 এর মধ্যে। আমরা যদি এই ফলো চার্টটা দেখি এখানেও দেখতে পাবো যে সবুজ রং রয়েছে যেটা নর্মালাইজেশন অফ পিএইচ অফ ব্লাড ইন আওয়ার ব্লাড, সেটা কিন্তু 7.35 থেকে 7.45 এর মধ্যে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে প্রেসিডেন্ট রুল কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? অ্যান্সার 356 নম্বর ধারা বা 356 নম্বর আর্টিকেলে। প্রেসিডেন্ট রুল আমরা সাধারণত বিভিন্ন রাজ্যে যে রাষ্ট্রপতি শাসন জারি হয় সেটাকেই বলে থাকি। যেমন প্রেসিডেন্ট রুলটা সাধারণত স্টেট এমার্জেন্সি যখন ঘটে তখন কিন্তু এটা লাগু হয়। এই প্রসঙ্গে আরও দুটি আর্টিকেলের কথা আমরা দেখতে পাচ্ছি, যে 352 নম্বর আর্টিকেল যেটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি বা আমরা জাতীয় জরুরি অবস্থা বলতে বুঝি। আজ পর্যন্ত কিন্তু ভারতে মোট 3বার এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছে। আরেকটি রয়েছে আর্টিকেল 360, অর্থাৎ 360 নম্বর ধারায় বলা রয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা, যেটি কিন্তু আজ পর্যন্ত ভারতে এখনও পর্যন্ত ঘটেনি। পরের প্রশ্ন, কোন দেশের ভেটো পাওয়ার নেই ইউএনএতে, অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে কোন দেশের ভেটো পাওয়ার নেই? আমরা এখানে অ্যান্সার দেখার আগে আমরা জেনে নিই কোন কোন দেশের ভেটো পাওয়ার রয়েছে। ভেটো পাওয়ার রয়েছে আমরা দেখছি যে 5টি দেশে, একটি ইউএসএ, রাশিয়া, ফ্রান্স, চায়না এবং ইউনাইটেড কিংডম। এই 5টি বাদে অপশনে যেগুলোই থাকবে বিভিন্ন পরীক্ষায় সেটাই কিন্তু হবে। এই পরীক্ষায় সম্ভবত কানাডা ছিল, এই কানাডা কিন্তু এই 5টির মধ্যে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, তার জন্য এই ক্ষেত্রে অ্যান্সার কানাডা। আর এখানে একটা বিষয়, ইউএনও লেখা রয়েছে কিন্তু এটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ভেটো কান্ট্রিজ, অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কার ভেটো পাওয়ার নেই, এরকম হবে প্রশ্নটা। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে যে মহাবলীপুরমের যে রথ মন্দির সেটি তৈরি করেছেন কে? সেটি তৈরি করেছেন, অ্যান্সার হবে প্রথম নরসিংহ বর্মন। এখানে ছবি রয়েছে মহাবলীপুরমের যে রথ মন্দির সেই ছবিটি কিন্তু এখানে রয়েছে। আরেকটি জিনিস, এই প্রথম নরসিংহ বর্মন কিন্তু পল্লব বংশের রাজা ছিলেন। প্রশ্ন, পরের প্রশ্নে রয়েছে ফায়ার টেম্পল কোন ধর্মের সঙ্গে যুক্ত? অ্যান্সার এখানে করা রয়েছে জোরস্ট্রিয়ানস, অর্থাৎ পার্সি ধর্মের সঙ্গে কিন্তু যুক্ত। এখানে আমরা যদি ভালো মতন খেয়াল করি তাহলে এখানে আমি দুটো ছবি উল্লেখ করেছি। প্রথম ক্ষেত্রে বা সাইডে যেই ছবিটি রয়েছে এখানে দেখা যাবে যে এই পার্সিরা কিন্তু তাদের যে
ফায়ার টেম্পল সেই রকম একটি আচার অনুষ্ঠান কিন্তু করছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব যে এরকমই একটি ফায়ার টেম্পল বা অগ্নি মন্দির কিন্তু কলকাতাতে রয়েছে, যেটা কিন্তু জোরোস্ট্রিয়ানদের জন্য। এক্ষেত্রে কিন্তু গুলিয়ে ফেললে হবে না, যে আমাদের যে হিন্দু ধর্মে আমরা অগ্নি দেবতা দেখি, তার জন্য অনেকে কিন্তু এই ক্ষেত্রে ফায়ার টেম্পল হিন্দু রিলিজিয়নের সঙ্গে গুলিয়ে ফেলতে পারে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফায়ার টেম্পল কথাটা কিন্তু পার্সি ধর্মের সঙ্গে যুক্ত। এবং আরেকটা ব্যাপার, এই পার্সি যে ধর্মটা, এটা কিন্তু অতীতে যে পারস্য বলে দেশ ছিল, যেটা বর্তমানে ইরান নামে পরিচিত, সেখান থেকে এসছে। নেক্সট রয়েছে ফটো ইলেকট্রিক ইফেক্ট এর ধাতুর একক কী? অর্থাৎ ফটো ইলেকট্রিক যে ইফেক্ট ঘটে সেক্ষেত্রে ধাতুর একক কী? অ্যান্সার হবে ইলেকট্রন ভোল্টস বা ইভি অথবা জুলস। আমরা জানি জুল একটি কার্যের একক, এক ধরনের শক্তির একক কিন্তু জুল। এবার ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে কীরকম ঘটে, এখানে একটি ছবিতে দেখানো রয়েছে, একটা মেটাল প্লেট রয়েছে। মেটাল প্লেটে লাইটটা বা ফটো ইলেকট্রিকে তো মানে আলোকরশ্মি এসে পড়বে, তাই লাইটটা কিন্তু এখানে মেটালে এসে পড়েছে এবং সেখান থেকে কিন্তু ইলেকট্রনের বিচ্ছুরণ দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে এইটি কিন্তু একটি ফটো ইলেকট্রিক এফেক্টের উদাহরণ। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে, জে এ হবসন এর লেখা বই কি? জে এন এর হবসনের লেখা কিন্তু বিভিন্ন বই রয়েছে, তার মধ্যে ইম্পেরিয়ালিজম এ স্টাডি এই বইটি কিন্তু তার গুরুত্বপূর্ণ। এবার অপশনে কি ছিল সেটা আমার জানা নেই, তাই এই বইটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যে হবসনের লেখা বই ইম্পেরিয়ালিজম এ স্টাডি। আর যে এ হবসনের আর কি কি বই আছে তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট, এই প্রশ্নটি কিন্তু এর আগে একটুখানি কোনোভাবে আমরা দেখতে পেয়েছি, একটু ঘুরিয়ে ছিল ওখানে অন্যরকম। যাই হোক, 2025-26 সালে কোন দেশটি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এর অস্থায়ী সদস্য হয়েছে? এবার তোমাদের মনে হতে পারে যে 2025 সালে অস্থায়ী সদস্য আবার কিভাবে হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে, তার জন্যই এরকম প্রশ্নটা রয়েছে। এবার 2025-26 সালে বেশ কয়েকটি দেশ কিন্তু অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। একটা আমি বলি কি কি: সোমালিয়া, পাকিস্তান, পানামা, গ্রিস এবং ডেনমার্ক। এই দেশগুলো কিন্তু নির্বাচিত হয়েছে। এবার এর মধ্যে যেই অপশনটা থাকবে পরীক্ষায় সেটাই আমরা অ্যান্সারটা করব। আরেকটি ব্যাপার, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কিন্তু মোট 5টি থাকে পার্মানেন্ট মেম্বার। আর এই 5টি পার্মানেন্ট মেম্বার কারা? ইউএসএ, আমেরিকা, রাশিয়া, চীন, ইউকে মানে হলো ইংল্যান্ড বা ব্রিটিশ যুক্তরাজ্য এবং ফ্রান্স। আর এই যে 2025-26 সালে যে এই 5টি দেশ মনোনীত হয়েছে অস্থায়ী সদস্য হিসেবে, তারা কিন্তু মোট আগামী 2 বছরের জন্য কিন্তু নির্বাচিত হয়েছে। আরেকটা ব্যাপার, এই ইউনাইটেড নেশন যে সিকিউরিটি কাউন্সিলে, এতে কিন্তু টোটালে 15টি দেশ থাকে। সেক্ষেত্রে যে 5টি পার্মানেন্ট মেম্বার থাকে, আর এই যে বাদবাকি মেম্বারগুলো মানে 5+10 এইগুলো কিন্তু 2 বছর পর পর বদলাতে থাকে। অর্থাৎ এখানে যে 5টি মনোনীত হয়েছে বা নির্বাচিত হয়েছে, যাই হোক অস্থায়ী হিসেবে, এরা কিন্তু আবার 2 বছর পর বদলে যাবে, অন্য কোনো 5টা দেশ কিন্তু এরপর আসবে রোটেশনালি। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে, হরপ্পার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? এটা খুব ইজি প্রশ্ন, লোহা। কারণ আমরা জানি তাম্র ব্রোঞ্জ যুগের একটি সভ্যতা হলো হরপ্পা, আর এই যুগে কিন্তু মানুষ লোহার ব্যবহার জানত না।
এবং প্রাণী হিসেবে ঘোড়ার ব্যবহারটাও কিন্তু জানতো না। পরের প্রশ্ন, 2024 সালে G7 বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে ইতালিতে। এবার আমরা আরেকটি ব্যাপার জেনে নিই আমাদের নিজেদের ভবিষ্যতের সুবিধার্থে, যে G7 এর সদস্য দেশগুলো কী কী। G7-এ যে 7টি সদস্য দেশ রয়েছে সেগুলি হলো USA, আমেরিকা, জাপান, জার্মানি, UK, ফ্রান্স, ইতালি এবং কানাডা। এর মধ্যে কিন্তু এবার এই ইতালিতে কিন্তু বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। আমরা এখানে ছবিটা দিয়ে দিয়েছি। ব্যারোমিটার কিন্তু বায়ুর চাপ মাপার যন্ত্র। আমরা যদি কোনো বাইকে বা গাড়িতে যখন হাওয়া দিতে যাই তখন কিন্তু এরকম এক ধরনের যন্ত্র দেখি, যেটা দিয়ে আমরা কিন্তু বলি যে হাওয়াটা মেপে দেখো। এটা কিন্তু ব্যারোমিটার। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে, কোন ধাতুটি মানব শরীরে থাকে না? মানব শরীরে থাকে না হলো সীসা। সীসা ধাতু কিন্তু মানব শরীরের পক্ষে ক্ষতিকর এবং এটি থাকেও না এবং কাম্যও নয়। এবার আরেকটি ব্যাপার, তাহলে কি কি ধাতু আমাদের শরীরে সাধারণত থাকে কিন্তু খুব নগণ্য পরিমাণে থাকে? কি থাকে? আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট। এবং এর মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের শরীরের দরকার, এবং না হলে কিন্তু আমাদের অনেক মানসিক ভারসাম্যহীনতা, যেমন পটাশিয়াম, সোডিয়াম, এগুলো না হলে কিন্তু আমাদের স্নায়ু সমস্যা অনেক কিছু হয়। এবং ক্যালসিয়াম না থাকলে আমরা জানি ক্যালসিয়াম না থাকলে আমাদের হাড়ের গঠনটা ঠিক হয় না। পরের প্রশ্ন, রয়েছে, ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী কি? এবার ব্রহ্মপুত্র নদীর কি কি উপনদী আছে সেটি আমরা জেনে নিই। এখানে অ্যান্সার আমি মানস রেখেছি, তার জন্য মানস কিসের জন্য? মানস একটি গুরুত্বপূর্ণ ব্রহ্মপুত্র নদীর উপনদী। যাই হোক, তাহলে ব্রহ্মপুত্র নদীর উপনদী কি? সিয়াং, তিস্তা, মানস, সুবর্ণশিরি, লোহিত, ধানসিঁড়ি, কামেং প্রভৃতি। আর এর মধ্যে আমাদের পরীক্ষায় সম্ভবত এই মানস এটা ছিল অপশনে, তাই ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী মানস। নেক্সট, প্রশ্নে রয়েছে, কলমকারী শিল্প কি? আসলে কলমকারী শিল্প হলো হাতে মুদ্রিত বা হ্যান্ড ব্লক প্রিন্ট করা সুতির টেক্সটাইল শিল্প, যেটি প্রায় 3000 বছর আগে অন্ধ্রপ্রদেশে বিকশিত হয়েছিল। এবং এটি এখন বর্তমানে যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সেখানে কিন্তু রয়েছে এরকম। অর্থাৎ যে হাতে প্রিন্ট করা, মানে আমরা যে টেক্সটাইলে সুতির যে কাপড় রয়েছে তার উপরে কিন্তু হাতের বিভিন্ন ডিজাইন, এটাই কিন্তু এই কলমকারী শিল্প। এবং বর্তমানে যে কটন কলমকারী যে শাড়ি পাওয়া যায় সেগুলো কিন্তু এই কলমকারী শিল্পের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য একটি উদাহরণ। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে, গোল্ডেন আউল পুরস্কার 2024 সালে পায় কোন দেশের সেনাবাহিনী? অ্যান্সার হবে ভারতীয় সেনাবাহিনী। এই ভারতীয় সেনাবাহিনী কিন্তু 2024 সালে যে গোল্ডেন আউল পুরস্কার সেটি পেয়েছেন। এখানে বলা রয়েছে, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস অফিসার্স অ্যাওয়ার্ডেড গোল্ডেন আউল অ্যাওয়ার্ড। এইখানে কিন্তু ছবিটা দেওয়া রয়েছে যে ভারতীয় অফিসাররা যখন এই গোল্ডেন অ্যাওয়ার্ডটি গ্রহণ করছিলেন তখনকার ছবি। নেক্সট, নেটো কত সালে প্রতিষ্ঠা হয়? অ্যান্সার 4 এপ্রিল 1949। সম্ভবত পরীক্ষা হলে শুধুমাত্র ডেট ইয়ারটি জানতে চেয়েছিল। অ্যান্সার 1949। আর যদি তারিখ সহ আসে তাহলে 4 এপ্রিল 1949। এই নেটো এর পুরো অর্থ কি? নেটো এর পুরো অর্থ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট,
বরাকার নদীটি কোন নদীর উপনদী? তাহলে আমরা ঠিক আগের প্রশ্নগুলোর মতন জেনে নিই বরাকার নদীর কী কী উপনদী আছে। বরাকার নদীর উপনদী রয়েছে কোনার, বোকারো, হাহারো, জামুনিয়া, ঘাড়ি, গুয়াইয়া, খাদিয়া, বেরা। এখানে আমি দামোদরটা লিখিনি, কারণ দামোদরটাই আমি অ্যান্সার করেছি, পরীক্ষা হলে দামোদর ছিল সম্ভবত। যাই হোক, তাহলে বরাকার নদীর উপনদী দামোদর। আর নিচের অপশানগুলো থাকলে তার মধ্যে সেটাও করা যেত। নেক্সট, পরের প্রশ্ন, 2024 সালে আয়ুর্বেদ দিবসের থিম কী ছিল? অর্থাৎ 2024 সালে আয়ুর্বেদ দিবসের থিম ছিল বিশ্ব স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন, বা ইংলিশে যেটাকে বলছে আয়ুর্বেদা ইনোভেশন ফর গ্লোবাল হেলথ। আর আরেকটি ব্যাপার আমাদের জেনে রাখা দরকার, এই আয়ুর্বেদ দিবস এটি কিন্তু পালন করা হয় 29শে অক্টোবর। নেক্সট, পেটা এর ফুল ফর্ম কি? পেটা এর ফুল ফর্ম হলো পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস। অর্থাৎ জীবজন্তুদের যে নৈতিক চিকিৎসাগুলো করা হয়, যে সমস্ত মানুষগুলো করে, তার জন্য কিন্তু পেটা এর ফুল ফর্মটা এরকম। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি বিভিন্ন চিত্র নায়ক নায়িকারা কিন্তু এই পেটা পুরস্কার পেয়ে থাকেন। এটা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস, এটি হলো পেটা। পরের প্রশ্ন, পরের দুটো স্লাইড একসাথে করছি। আচ্ছা, প্রথম প্রশ্নে রয়েছে চিলড্রেন ফিল্ম সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? চিলড্রেন ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। 1955 সালে 11ই মে। আর এই চিলড্রেন ফিল্ম সোসাইটিটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এর কারণটা কি আমরা নিচে দেখে নিই। এটি আসলে কি, চিলড্রেন ফিল্ম সোসাইটি জিনিসটি কি? A government funded organization that produces children's films and TV programs and organize film festival। অর্থাৎ একটি সরকারের দ্বারা এমন একটি সংস্থা যেখানে বাচ্চাদের ছবি, টিভি প্রোগ্রাম প্রভৃতি কিন্তু করা হয়ে থাকে, এবং বিভিন্ন ধরনের ফিল্মের ফেস্টিভ্যালগুলোও কিন্তু আয়োজন করা হয়ে থাকে। বাচ্চাদের প্রোগ্রাম বলতে আমরা কার্টুন হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের গল্প হতে পারে, সেইগুলোই আমরা কিন্তু বুঝি। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে তাইকোন্ডা কোন দেশের খেলা? আসলে তাইকোন্ডা হলো কোরিয়ার জাতীয় খেলা। কোরিয়া বলতে এখানে কিন্তু দুই কোরিয়াকেই বোঝানো হচ্ছে, উত্তর কোরিয়াকেও এবং দক্ষিণ কোরিয়াকেও। অর্থাৎ এই উত্তর এবং দক্ষিণ কোরিয়া দুটি দেশেরই কিন্তু জাতীয় খেলা এই তাইকোন্ডা। এবং এটি কী ধরনের খেলা? এক ধরনের মার্শাল আর্ট। এখানে ছবিতে রয়েছে, এটি কিন্তু তাইকোন্ডা খেলা। নেক্সট, লুসি স্যাটেলাইট কিসের জন্য পাঠানো হয়েছে? অ্যান্সার, ট্রোজান গ্রহাণু অধ্যয়নের জন্য নাসা পাঠিয়েছে। এখান থেকে কিন্তু অ্যান্সার। তাহলে লুসি স্যাটেলাইটটা কারা পাঠিয়েছে? নাসা পাঠিয়েছে। এবং কিসের জন্য? ট্রোজান গ্রহাণু অধ্যয়নের জন্য। ট্রোজান গ্রহাণু বিভিন্ন গ্রহের ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে বৃহস্পতি গ্রহের যে 4 সাইডে বিভিন্ন যে অ্যাস্টেরয়েড ঘুরছে, সেইগুলো কিন্তু পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এই লুসি স্যাটেলাইটটা পাঠিয়েছে কারা? নাসা। এখানে এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি ছাতার মতন, এটাই কিন্তু লুসি স্যাটেলাইট। আর লুসি কি? লুসি একটা কৃত্রিম উপগ্রহ। নেক্সট, আমিনদিবি দ্বীপ কিসের জন্য বিখ্যাত? আমরা নিচে যে দুটো ছবি দেখতে পাচ্ছি, এই দুটি কিন্তু আমিনদিবি দ্বীপের দুটি দৃশ্যপট। তাহলে আমিনদিবি দ্বীপ কিসের জন্য বিখ্যাত? প্রবাল মানে কি? কোরাল। আমরা জানি লাক্ষাদ্বীপে কি রয়েছে? অনেক প্রবাল প্রাচীর রয়েছে।
এই আমিনদ্বীপী দ্বীপটাও কিন্তু লাক্ষাদ্বীপের একটি দ্বীপ। এই প্রবাল স্বচ্ছ জল, এখানে আমরা দেখছি জলটা কতটা স্বচ্ছ, ক্লিয়ার, স্বচ্ছ জল এবং সুন্দর সৈকতের জন্য। এখানে যে বিচ রয়েছে, সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, এগুলির জন্যই কিন্তু এই আমিনদ্বীপী দ্বীপটি বা আমিনদ্বীপী আইল্যান্ডটি বিখ্যাত। নেক্সট, প্যাডম্যান সিনেমাটি কার উপর নির্মিত? অর্থাৎ আমরা যে অক্ষয় কুমারের প্যাডম্যান সিনেমাটি দেখেছি সেটি কার উপর, বাস্তব জীবনে কার উপর নির্মিত? অ্যান্সার হলো অরুণাচলম মুরুগানান্থম। অর্থাৎ অরুণাচলম মুরুগানান্থম বলে যে ব্যক্তিত্ব, তার উপর নির্মিত হয়েছে এই প্যাডম্যান সিনেমাটি। তাহলে আজকের মতন শেষ হলো আমাদের ফোর্থ শিফটের বা দ্বিতীয় দিনের পিএসসি ক্লার্কশিপের দ্বিতীয় শিফটের প্রশ্নের আলোচনা। তাহলে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এবার একটি ব্যাপার, তোমরা কিন্তু অনেকেই কিন্তু চ্যানেলটিতে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করছো না। তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তোমরা আমার ভিডিওর পাশে থেকো, চ্যানেলটির পাশে থেকো। আর কী ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আর কি কি প্রশ্ন এই শিফট থেকে বাদ গেল বা দু এক জায়গায় যদি কোনো রকম আরও কিছু অ্যাড করার দরকার থাকে তাহলেও কিন্তু তোমরা বলতে পারো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। নমস্কার।